হাতের উপর ধরে রাখা কন্ডমের প্যাকেটটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে নিশাত। বয়সের কোটা সবেমাত্র 18 পেরোলেও বান্ধবীদের কাছ থেকে এসব শুনেছে বিদায় এখন চিনতে একটু অসুবিধা হলো না। এটা তার স্বামীর প্যান্টের পকেট থেকে খুঁজে পেয়েছে তার শ্বশুর বাড়ির এক কাজের মহিলা। সামনে তাকিয়ে মহিলাটিকে কেমন হাসতে দেখে নিশাত হালকা লজ্জা পেল। নজর থেকে নজর সরিয়ে হালকা হাসতে চেষ্টা করলো। নিজের রুমের দিকে এগিয়ে গেল। এটা তার স্বামীর রুম। এই রুমে আসছে 2টো রাত কাটিয়েছে। পরশুদিন মাত্র বিয়ে হয়েছে তার। বাসর রাতে স্বামী রুমে থাকলেও দুজনের জায়গা হয়েছিল আলাদা স্থানে। আর কাল তো স্বামী নামক ব্যক্তিটা রাতে বাসাতেই ফিরেনি। সকালে কিছুক্ষণ আগে ফিরেছে। যে পোশাক পরে বেরিয়েছিল সেই পোশাক ওই ওয়াশ করতে নিয়ে যাওয়ার সময় খুঁজে পেয়েছে হাতের সেই প্যাকেটটা। তার স্বামী রায়ান নেওয়াজ পেশায় একজন ডাক্তার, আর সে সবেমাত্র ইন্টার পাস করেছে। তাদের বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে। সে এতটা অবুঝ নয়, তাই বাসর রাতেই বুঝতে পেরেছে তার স্বামীর তাকে পছন্দ নয়। সে শুনেছে তার স্বামীর নাকি একটা প্রেমিকাও আছে। সে তো বাবার কথা রাখতে বিয়ে করেছে। হয়তো কাল রাতে সেই মেয়ের সাথেই কাটিয়েছে, কারণ তার সাথে তো এমন কিছুই ঘটেনি যে এসবের প্রয়োজন পড়বে। আর কিছু ভাবতে পারলো না নিশাত। নিজের অনুভূতি নিজেরই বুঝতে কষ্ট হচ্ছে। কোথাও একটা ভীষণ খারাপ লাগছে। স্বামী অন্য মেয়েকে ভালোবাসে এটা জানলে সব স্ত্রীরই বোধহয় খারাপ লাগে। আর তার মতো শ্যামলা মেয়েকে কেই বা ভালোবাসবে। এত বড় একটা বাড়িতে তার ঠাঁই হয়েছে, তার স্বপ্ন পূরণ হবে এটাই তো অনেক বড় ভাগ্যের বিষয় তার জন্য। নিশাত একটা ব্যথাতুর হাসি এসে হাতের প্যাকেটটা একটা ড্রয়ারে রেখে দিল। নিজেকে স্বাভাবিক করে নিচে চলে এলো। লিভিং এরিয়ায় কেউই নেই। হেঁটে সোজা কিচেনে প্রবেশ করতে দেখলো তার শাশুড়ি আর চাচি শাশুড়ি রান্না করতে ব্যস্ত। নিশাত গিয়ে দাঁড়াতেই তার শাশুড়ি রিমি নেওয়াজ দেখতে পেয়ে বলে উঠল, তুমি কিচেনে কি করছো? যাও ডাইনিং টেবিলে গিয়ে বসো। নিশাত নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আমি কাজে হেল্প করি আম্মু। রিমি নেওয়াজ বলল, না তোমাকে এখন কোনো কাজ করতে হবে না। এখন তোমার কাজ শুধু আমার ছেলের কাছাকাছি থাকা, তার মন জয় করা। এটা করতে পারলেই চলবে। শাশুড়ির গম্ভীর স্বরের কথা শুনে আর কিছু বলার সাহস হলো না নিশাতের। তার শাশুড়িটা কেমন জানি সর্বদা কেমন গম্ভীর স্বরে কথা বলে। তাকে আদৌ পছন্দ করে কিনা বুঝতে পারে না। তার ভাবনার মাঝেই পাশ থেকে তার চাচি শাশুড়ির সাথী নেওয়াজের ঠেস মারা কথা কানে প্রবেশ করলো। সাথী নেওয়াজ বলল, এত লাই দিও না আপু, সময় থাকতে লাগাম টেনে ধরো, নয়তো দেখবা পরে তোমাকে এই মেয়ে নাকে দড়ি বেঁধে ঘুরাবে। এসব ছোট লোক মানুষ খুব সুবিধাবাদী হয় বুঝলে। কথাটা শুনতেই চোখ দুটো টলমল করে উঠলো। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রিমি নেওয়াজ একবার নিশাতের দিকে তাকালো। পরবর্তীতে ছোট জায়ের পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বৌমাটা আমার, তাই এসব আমিই বুঝে নিব। তুই বরং তোর ছেলেকে নিয়ে চিন্তা কর। আর দ্বিতীয়বার কখনো ছোট লোক বলবি না, মনে রাখিস সে এখন এই নেওয়াজ বাড়ির বড় বউ। কথা শেষ করে কাজে মন দিল রিমি নেওয়াজ। সাথী নেওয়াজ মুখ ভেঙচি মেরে কাজে হাত লাগালো। নিশাতকে তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি নেওয়াজ আবারও বলে উঠলো, তুমি এখনো যাচ্ছ না কেন? দাঁড়িয়ে আছো কেন? ওখানে গিয়ে বসো, যাও। নিশাতের মুখের কোণে হালকা হাসি ফুটে উঠেছিল শাশুড়ির প্রথম কথা শুনতে পেয়ে। পুনরায় গম্ভীর স্বরে তাকে ধমকাতে দেখে দ্রুত পায়ে কিচেন থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়লো। মাথা উঁচাতেই সামনে নিজের শ্বশুর আরহান নেওয়াজকে বসে থাকতে দেখে হেসে বলে উঠল, শুভ সকাল আব্বু। নিশাতের হাসি মুখের কথা শুনে আরহান নেওয়াজ হাসি মুখে বলে উঠল, গুড মর্নিং আম্মু। এই বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? নিশাত মাথা নেড়ে আলতো হেসে বলল, না আব্বু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আরহান নেওয়াজ বলল, কোনো অসুবিধা হলে বা কোনো কিছুর প্রয়োজন হলেই আমাকে বলবে, কোনো সংকোচ করবে না নিজের আব্বুকে বলতে, কেমন? নিশাত মুখে কোনো প্রত্যুত্তর না করলেও হাসি মুখে মাথা নেড়ে সাই জানালো। তাদের দুজনের কথোপকথনের মাঝে বাড়ির সবাই একে একে সবাই নিচে এসে ডাইনিং টেবিলে বসলো। আরহান নেওয়াজের ছোট ভাই আরমান নেওয়াজ, তার এক ছেলে আয়ান নেওয়াজ এখন ইন্টার্ন ডক্টর, আর মেয়ে অর্থি নেওয়াজ যে একজন ভার্সিটির স্টুডেন্ট। সবাই এসে নিশাতকে গুড মর্নিং জানালেও নিশাত প্রত্যুত্তর করলো। রিমি নেওয়াজ আর সাথী নেওয়াজ খাবার এনে টেবিলে রেখে সবাইকে খাবার সার্ভ করে দিল। এর মাঝে রায়ান এসে খেতে বসলো। নিশাত মাথা উঁচিয়ে একবার রায়ানের দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে নিল। রায়ানের কোথাও কোনো হেলদুল নেই। আরহান নেওয়াজ ছেলের দিকে একবার তাকিয়ে বলল, দুটো দিন ছুটি নিলেই পারতে, নতুন বিয়ে করেছো, এখন তো নিজের স্ত্রীকে সময় দেওয়া প্রয়োজন। তাছাড়া নিশাতকে নিয়ে একবার গ্রাম থেকে ঘুরে আসতে হবে, কবে যাবে বলো? রায়ান খাওয়াতে মনোযোগী হয়ে বাবার দিকে তাকিয়ে শান্ত ভরাট কণ্ঠে বলে উঠল, ছুটি নেওয়ার কোনো কারণ আমি দেখছি না, আর আমি অনেক ব্যস্ত, তাই কোথাও যেতে পারবো না। জোর করে বিয়ে দিয়েছো বলে ভাববে না তোমার সব কথা আমি মেনে চলবো। যদি প্রয়োজন হয় তাহলে কাউকে সাথে দিয়ে তাকে পাঠিয়ে দাও। আরহান নেওয়াজ খাওয়া বাদ দিয়ে ছেলেটার পানে তাকালো। তার ছেলেটা দুদিনেই যেন কত বদলে গেছে। বাবার প্রতি কি খুব রেগে আছে? এভাবে জোর করে বিয়ে দিয়েছে বিধায়। কিন্তু তারই বা কি করার ছিল এছাড়া? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও খাওয়াতে মন দিল। অপেক্ষা করুক, তার ছেলেটা হয়তো সময় হলে ঠিক বুঝবে তার জন্য তার বাবা ভুল কাউকে এনে দেয়নি। নিশাত নিজের উপর মনে মনে তাচ্ছিল্য হাসলো। এর থেকে ভালো সে কিছু তার জীবনেও আশা করে না। রায়ানের জায়গায় যে কেউ থাকলেও এমন বিহেভ করতে বোধ হয়। রায়ান খেয়ে উঠে চলে যেতে বাকিরাও উঠে নিজেদের কাজে বেরিয়ে পড়লো। নিশাতকে ভাত নিয়ে চুপচাপ নাড়াচাড়া করতে দেখে পাশে বসা অর্থী নিশাতের কানের কাছে মুখটাই এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, মন খারাপ করো না ভাবি, আমার ভাইয়া খুব ভালো, দেখবে কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। নিশাত চোখ তুলে ননদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিল।
অর্থীয় খাওয়া শেষ করে নিশাদকে ভরসা দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নিশাদ উঠে দাঁড়িয়ে শাশুড়ির দিকে ফিরে নতমস্তকে আবদার করলো, আম্মু আপনার ফোনটা একটু দেবেন, আব্বুকে একটা কল করতাম। রিমি নেওয়াজ বলল, আমার রুমে আছে নিয়ে যাও। নিশাদ পারমিশন পেতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রিমি বেগম সেই দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারা কোনো ভুল করে ফেলেনি তো? তার ছেলে আর এই মেয়ের জীবন নষ্ট করে দিল না তো তারা? নিশাদ শাশুড়ির রুম থেকে ফোনটা নিয়ে স্বামীর রুমে এসে নিজের জন্মদাতা বাবার কাছে কল করলো। দুটো রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ হলো। নিশাদ মুচকি হেসে জিজ্ঞেস করলো, কেমন আছে আমার আব্বু? ওপাশ থেকে বলল, ভালো আছে, কিন্তু আমার আম্মু কেমন আছে? ওখানে সবাই তোমাকে মেনে নিয়েছে তো আম্মু? বাবার চিন্তিত স্বর শুনে মনটা ভার হলো নিশাতের। কি করে বাবাকে জানাবে যে নিজের স্বামী তাকে মেনে নেয়নি? না, কিছুতেই এটা বলতে পারবে না। মুখে আবারও হাসি ফুটিয়ে প্রফুল্ল স্বরে প্রত্যুত্তর করলো, আমি খুব ভালো আছি আব্বু, তুমি একদম চিন্তা করবে না, সাবধানে থাকবে তুমি। মা কোথায়? দাও না একটু কথা বলি। মেয়ের আবদার শুনতেই নোমান হায়দার নিজের স্ত্রীকে ডেকে উঠল। পূর্ণা হায়দার পাশ থেকে চিল্লিয়ে উঠল, আমার এত ফালতু সময় নেই, কাজ করে খেতে হয়, এত কথা বলার কি আছে? সে তো আর আসবে না নিজের মাকে কাজ করে খাওয়াতে, তাই এত আলগাপিরিত দেখাতে বারণ করো। স্ত্রীর কথা শুনে নোমান হায়দার অসহায় বোধ করলো। বিপরীত পাশ থেকে মায়ের কথাগুলো ঠিকই শুনতে পেল নিশাত। খারাপ লাগলেও বাবার কথা ভেবে চটজলদি বলে উঠল, আব্বু আমার শাশুড়ি আমাকে ডাকছে, আমি এখন রাখছি, কেমন? নিজের খেয়াল রেখো। আর কোনো কিছু না শুনে ফোনটা কেটে দিল নিশাত। মায়ের বলা কথাগুলো মনে পড়তে মন গহীনে আরো ব্যথার উদ্রেক ঘটল। নয়ন কোণে এক ফোঁটা অস্ত্রপাতের দেখা মিলল। ধীর পায়ে হেঁটে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে আসমান পানে তাকালো। নিজের কাছে নিজের অভিযোগ জানালো, তার ভাগ্যটা এমন কেন? আর এদিকে রায়ান গাড়ি পার্ক করে হাসপাতালে প্রবেশ করলো। একটু হেঁটে নিজের কেবিনে আসতে একটা মেয়ে দৌড়ে এসে রায়ানের একটা হাত আঁকড়ে ধরলো। উৎফুল্ল হয়ে বলল, কেমন আছিস? আর এত দেরি হলো কেন আসতে? রায়ান হাত ধরা মেয়েটির দিকে তাকিয়ে বিরক্ত হলো। নিজের হাত থেকে মেয়েটির হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত স্বরে বলল, তোকে কতবার বলেছি মুস্কান, এভাবে যখন তখন ধরবি না আমাকে, কথা মনে থাকে না? হাত ছাড়িয়ে নেয় মুস্কানের উৎফুল্ল মনটা খারাপ হয়ে গেল। মিনমিন করে বলল, কিন্তু তুই তো আমার বিএফ, তাহলে একটু ধরলে সমস্যা কোথায়? রায়ান সে প্রশ্নের কোনো উত্তর করলো না। মুস্কানকে পাশ কাটিয়ে নিজের কেবিনে ঢুকে গেল। মুস্কান রেগে হাত মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ রায়ানের যাওয়ার পানে তাকিয়ে আবার ঘুরে অন্যদিকে চলে গেল। রায়ান টেবিলের উপর স্টেথোস্কোপ আর এপ্রনটা রেখে দিল। টেবিলের সামনে রাখা চেয়ারটায় বসে মাথা এলিয়ে চোখ বুঝলো। মুস্কানকে সে এখন কি করে বলবে যে তার বিয়ে হয়ে গেছে? সে এখন অন্য কারো। কাল এত চেষ্টা করেও বলতে পারিনি। কি করে মেয়েটার মন ভেঙে দিবে সে? মেয়েটা কি তাকে বুঝতে পারবে, নাকি ভুল বুঝে দূরে চলে যাবে? তার তো তখন কোনো উপায় ছিল না বাবার মুখের উপর না বলার। কি করবে সে এখন? মনে মনে চিন্তিত হলো, মুখ দেখে তা বোঝা দেয়। কপালের উপর একটা হাত রেখে 3 দিনের আগে ঘটে যাওয়া তার জীবনের চরম সত্যটা স্মৃতিচারণ করতে অতীতে ডুব দিল। আমি তোমার বিয়ে ঠিক করেছি, কথাটা বজ্রপাতের নেই আঘাত করলো রায়ানকে। বাবার জরুরি ফোন পেয়ে দ্রুত ছুটে এসেছে হাসপাতাল থেকে। বাবা ফোনে বলেছিল কিছু জরুরি কথা আছে তাই, কিন্তু বাবার মুখে এমন একটা কথা শুনতে পাবে তা বোধহয় ভাবনাতেও আসেনি। সে তো বছরখানেক হলো বিদেশ থেকে ডক্টরেট পাশ করে প্রশিক্ষণ করে এসে একজন কার্ডিয়াক সার্জন হিসেবে জয়েন করেছে। পাশাপাশি একটা ভার্সিটিতে টিচার হিসেবে নিয়োগ দিয়েছে। এখনই তার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তাছাড়া তাকে না জানিয়ে কার সাথে তার পরিবার বিয়ে ঠিক করলো? তারপর বলল, আর ইউ আউট অফ মাইন্ড আব্বু? এসব কি বলছো? বুঝতে পারছো? পরিবারের সবাই এখানে উপস্থিত, সবাই সবকিছু জানে আর মেনেও নিয়েছে। আর না মানলেও আরহান নেওয়াজের মুখের উপর কথা বলার সাহস কারণে এখন শুধু রায়ানের সম্মতির অপেক্ষায় সবাই। রায়ানের প্রশ্ন শুনে আরহান নেওয়াজ ছেলের কাছে এসে দাঁড়ালো। কণ্ঠে শীতলতা ঢেলে বলে উঠল, আমি যা বলেছি বুঝেই বলেছি। এখন আমরা সবাই গ্রামে যাব, আর তুমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে আনবে। নিশ্চয়ই বাবার সিদ্ধান্তে অসম্মতি নেই তোমার? সবকিছু ঠিক করে এখন তার কাছে মতামত চাইছে, মজা হচ্ছে তার সাথে। হঠাৎ ওই প্রচন্ড রাগ হলো। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, সবকিছু ঠিক করে এখন সম্মতি চাইতে এসেছো? আর যদি মতামত চেয়ে থাকো তাহলে শুনে রাখো, এই বিয়েতে আমার মত নেই। কথা শেষ করে হেঁটে বেরিয়ে যেতে নিলে আরহান নেওয়াজ গম্ভীর স্বরে বলল, অসম্মতির কারণ জানতে পারি? রায়ান পিছনে ফিরে বাবার দিকে তাকিয়ে নিজেও গম্ভীর স্বরে প্রত্যুত্তর করলো, এই মুহূর্তে বিয়ে করতে চায় না এটাই বড় কারণ। আর তোমাদের নিশ্চয়ই জানা আছে কোনো মেয়ে আমার অপেক্ষায় আছে। আরহান নেওয়াজ বলল, ওই মেয়েদেরকে আমাদের কারোর পছন্দ নয়। আমার পছন্দ করা মেয়ে তার থেকে অনেক ভালো, খুশি হবে তুমি অনেক। আর বিয়ে তো একদিন করতেই হবে, তাহলে এখন করলে সমস্যা কোথায়? এই পর্যায়ে রায়ান নিজেকে আর শান্ত রাখতে সক্ষম হলো না। রেগে মায়ের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, মা তুমি প্লিজ অন্তত বুঝাও আব্বুকে, আমি এখনো বিয়ে করতে চাইছি না। আর যে মেয়েকে চিনি না জানি না তাকে বিয়ে করে কি করব? রিমি নেওয়াজ ছেলেকে উদ্দেশ্য করে কিছু বলবে তার আগে আরহান নেওয়াজ গমগমে গলায় বলে উঠল, রিমি তোমার ছেলেকে বলে দাও তার বাবা ঋণ শোধ করতে তাকে এই বিয়ে করতেই হবে। আমি কোনো না শুনতে চাই না। বাবা ছেলের দ্বন্দ্বের মাঝে রিমি নেওয়াজ কি বলবে বুঝে উঠতে পারলো না। ঋণের কথা শুনলে রায়ান অবাক হয়ে বলল, কিসের ঋণের কথা বলছো আব্বু?
আরহান নেওয়াজ বলল, সময় হলেই সব জানতে পারবে, এখন শুধু বিয়েটা করে নাও। রায়ান বলল, আমার কি কোনো অধিকার নেই নিজের পছন্দে বিয়ে করা বা এই কারণগুলো জানার? কি ভেবেছো তুমি? তুমি জোর করলে আমি এই বিয়ে করে নিব? কখনো না, আসছি আমি। ছেলের রাগী স্বরের কথা শুনেও আরহান নেওয়াজের কোনো ভাবান্তর হলো না। ছেলেকে রেগে চলে যেতে দেখে গলায় জোর বাড়িয়ে গম্ভীর মুখে বলল, ছেলের হয়ে বাবার ঋণের দায়ভার নিজের কাঁধে নেওয়া তোমার কর্তব্য নয় কি? আর যদি অসম্মতি জানিয়ে চলে যাও তো তাহলে আর কোনোদিন আমাকে বাবা বলে সম্বোধন করো না। এখন সিদ্ধান্ত তোমার। বাবার মুখে এমন এক কঠিন বাক্য শুনতেই পা থেমে গেল রায়ানের। তার বাবা তাকে কেমন দুটানায় ফেলছে। বাড়ির সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, তার মাও স্থির দাঁড়িয়ে আছে, শুধু চোখ দুটো টলমল করছে। হয়তো স্বামী আর একমাত্র সন্তানের এই দ্বন্দ্ব সে মেনে নিতে পারছে না, আর না তো পারছে কোনো এক পক্ষকে কিছু বলতে। রায়ানের চুপ থাকাকেই তার বাবা নীরব সম্মতি ধরে নিল। সেই বিকেলেই পরিবারের সবাইকে নিয়ে গ্রামে রওনা দিল। গ্রামে কোনো বিয়ের আয়োজন ছিল না, শুধু তারা যাওয়ার পর তার বাবা শ্বশুরের সাথে কিছু কথা বলেছিল, কিন্তু কি বলেছিল তা অবগত নয়। কিছু সময়ের মধ্যে একটা কাজী এসে বিয়ে পড়িয়ে দিয়ে গিয়েছিল। সে একটাবার নতুন বিয়ে করা বউয়ের পানে তাকিয়েও দেখেনি। সবকিছু শেষ করে তাদের বাড়ি ফিরতে মধ্যরাত পেরিয়ে গিয়েছিল। হঠাৎ কেউ বলল, এই রায়ান, শুনতে পাচ্ছিস? মেয়েলি কণ্ঠস্বর শ্রবণ হতে ধ্যানচ্যুত হলো রায়ান। কপাল থেকে হাত ছুড়িয়ে সামনে তাকাতে দেখলো মুস্কান দাঁড়িয়ে। রায়ান সোজা হয়ে বসতেই মুস্কান আর একটু এগিয়ে এসে বলল, কিরে, কোথায় হারিয়ে গিয়েছিলি? কখন থেকে ডাকছি শুনতে পাসনি? রায়ান বলল, ওই কিছু একটা ভাবছিলাম, কিছু বলবি তুই? বলেই উঠে দাঁড়ালো। টেবিলের উপর থেকে কিছু জিনিস হাতে নিতে নিতে মুস্কানের দিকে তাকালো। মুস্কান আলতো হেসে বলল, না, এখান দিয়ে যাচ্ছিলাম তাই তোকে ডেকে দিলাম। তোর তো এখন ক্লাস আছে তাই। আচ্ছা চল যাওয়া যাক। মুস্কান আগে আগে বেরিয়ে যেতে নিল। রায়ান পিছন পিছন ডেকে উঠলো, একটু দাঁড়া, তোকে কিছু কথা বলার আছে। মুস্কান থেমে গিয়ে পিছনে ফিরে নিজের হাতের ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখে নিল। পুনরায় রায়ানের দিকে তাকিয়ে বলল, এখন সময় নেই, তুই ক্লাসে যা, লাঞ্চের সময় যা ইচ্ছা বলিস। রায়ান মেনে নিল, একটা দীর্ঘশ্বাস ফেললো। এই কথাটা মুস্কানকে না বলা পর্যন্ত কেমন জানি সবকিছু অসহ্য লাগছে। মনে হচ্ছে গলায় কোনো কাটা বিঁধে আছে, এটা গলা থেকে নামাতে না পারলে সে দম আটকে মরেই যাবে। আর এদিকে পরপর দুটো ক্লাস শেষ করে কেবিনে এসে পুনরায় আবার রাউন্ডে গেল। রাউন্ড শেষ হতেই ভাবলো এখন গিয়ে মুস্কানের সাথে কথা বলবে, কিন্তু বড্ড ক্লান্ত অনুভব করায় সে ইচ্ছেকে দমিয়ে ভাবলো কেবিনে গিয়ে বিশ্রাম নিয়ে পরে না হয় মুস্কানকে সব বলবে। কেবিনের দিকে হাঁটা ধরতে একটা ছেলে দৌড়ে এসে রায়ানের পাশে দাঁড়িয়ে পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। রায়ান তার দিকে এক পলক তাকিয়ে আবারও সামনে ফিরে হাঁটা শুরু করলো। ছেলেটা রায়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রশ্ন করলো, তোকে কখন থেকে খুঁজছি আমি? তো মুস্কানকে সব বলেছিস? রায়ান বলল, এখন নয়, একটু পরে বলে দিব। রায়ানের এত শান্ত স্বর শুনে ভ্রু কুচকালো ছেলেটা। স্থির দাঁড়িয়ে পড়ে হালকা রাগ দেখিয়ে বলল, এখনো কেন বলিসনি? আগে ওকে সব জানাবি। রায়ান দাঁড়িয়ে পড়ল, এক আঙুলের সাহায্যে কপালটা হালকা চুলকে ছেলেটার উদ্দেশ্যে বলে উঠল, আমি এখন ভীষণ ক্লান্ত আবিদ, এখন বিরক্ত করিস না, একটু পরে বলে দিব। আবিদ নাকমুখ কুচকে মন খারাপের ভান করে বলে উঠল, আমি তোকে বিরক্ত করছি? এই কথাটা বলতে তোর বাদলো না বুঝি? যেদিন আমি চলে যাব বুঝবি এই বন্ধুর মর্ম। আচ্ছা বাদ দে, এটা বল, কাল রাত কেমন কাটলো? বউকে মেনে নিয়েছিস তো? এই ছেলের দামা দেখে রায়ানের মাথা ব্যথা বাড়লো। জোরে একটা শ্বাস ফেলে স্বীকারোক্তি দিল, কাল রাতে বাড়িতে ফিরিনি, কেমন কেটেছে আমি নিজেও জানি না। আর কিছু জানতে চাস? না হলে তুই এখন যা ভাই, একা থাকতে চাই। রায়ানের সেসব কথা আদৌ আবিদের কানে পৌঁছেছে কিনা কে জানে। সে তো প্রথম কথাটা শুনে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছে রায়ানের পানে। এই চাহনি দেখে বিরক্তির মাত্রা আরো বাড়লো রায়ানের। পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, তবে তার আগেই শুনতে পেল আবিদের অবাক স্বর, তুই বাড়ি ফিরিসনি কাল? তাহলে আমার এতগুলো টাকা পানিতে গেল বুঝি? ইস, তুই কত নির্দয় রে, আমার টাকাগুলোকে এইভাবে নষ্ট হতে দিলি। রায়ান থেমে গিয়ে মাথাটা পিছনে ঘুরিয়ে ভ্রু কুচকে বলল, আমার বাড়ি ফেরার সাথে তোর টাকার কি সম্পর্ক? রায়ানকে থামতে দেখে আবির আরেকটু ভাব দেখিয়ে নাক টেনে বলল, তোকে যে কাল এত টাকা খরচ করে একটা গিফট দিলাম তা তো কোনো কাজেই লাগলো না, আমার গিফট দেওয়া বিফলে গেল না বল? রায়ান কথার আগামাথা কিছুই বুঝলো না। কপালে দু তিনটা ভাঁজের সৃষ্টি হলো। প্রশ্নাত্মক চোখে তাকাতেই আবিদ লাজুক হেসে বলল, আরে তোকে কাল একটা জিনিস দিলাম না, ওটা আমি তোর প্যান্টের পকেটে রেখেছিলাম, কত কাজের জিনিস আর তুই খেয়ালই করিসনি। রায়ানের মনে পড়লো কাল বন্ধুদের সাথে থাকাকালীন এই গাধা তাকে একটা প্যাকেট ধরিয়ে দিয়েছিল। সে কঠোর চোখে তাকাতে আবারও ফিরিয়ে নিয়েছিল, কিন্তু তা পকেটে কখন রাখলো? ওহ শিট, বাড়ি কেউ যদি ওয়াশ করার সময় দেখে ফেলে তাহলে কি ভাববে? কতটা লজ্জাকর হবে। রাগে মাথা গরম হয়ে উঠলো। ইচ্ছে হলো এই ছেলেকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারতে। জুড়ে শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। আবিদের উদ্দেশ্যে ধমক দিয়ে বলে উঠলো, ননসেন্স কোথাকার, 2 টাকার একটা জিনিস কিনে আমার ইজ্জত নিয়ে টানাটানি বাঁধিয়ে এখন এসেছে সুখ পালন করতে। কথা শেষ করে দ্রুত পায়ে কেবিনের দিকে না গিয়ে উল্টো ঘুরে বাইরের দিকে বেরিয়ে গেল। আবিদ অবাক পানে তাকালো সেদিকে। এই ছেলে তাকে ধমকে গেল কেন? এত ভালো কাজ করলো আর এই ছেলে তাকে রাগ দেখিয়ে চলে গেল। এই ছেলে ভালো হওয়ার নয়। আবিদ কাঁধ নাচিয়ে হাঁটা শুরু করলো। তার ভালো কাজগুলো কারো চোখেই পড়ে না, এতে তার কি করার আছে? হঠাৎ কোথা থেকে মুস্কান দৌড়ে এসে আবিদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, রায়ান হনহন করে কোথায় চলে গেল রে? কিছু বলতে চেয়েছিল ও আমাকে, এত ডাকলাম তা শুনলই না। আবিদ একবার ভাবলো সে বলে দিবে সব, আবার ভাবলো না থাক, যার ব্যাপার সেই বলুক সব। মুস্কানকে পাশ কাটিয়ে যেতে রাগত স্বরে বলল, ও কোথায় গেছে জেনে তুই কি করবি?
আর আমি কি ওর বউ লাগি যে আমার কাছে জিজ্ঞেস করছিস? ভাগ এখান থেকে ডাইনি। আর এদিকে নিশাত বিছানায় একটা উপন্যাসের বই নিয়ে বসে আছে। তখন বাবার সাথে কথা বলার পর অনেকক্ষণ নিচে কাটিয়ে এসেছে, কিন্তু চাচি শাশুড়ি আর নিজের শাশুড়ির সাথে থাকতে কেমন যেন লাগছিল। তাই বেশি সময় না থেকে অনুমতি নিয়ে উপরে নিজের স্বামীর রুমে চলে এসেছে। রুমটাতে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর চোখ পড়লো একটা দরজার দিকে। মনে হচ্ছে এই রুমের মাঝে আরেকটা রুম। সেদিকে এগিয়ে যেতেই দেখলো দরজাটা লক করা নেই। হঠাৎ উৎসুক হলো সে, নিজেকে আটকে না রেখে দরজা খুলে ভিতরে ঢুকতে চক্ষুগোচর হলো বিশাল এক বইয়ের ভান্ডার। রুমটার এক পাশ জুড়ে বইয়ের মেলা, বাকি পাশে একটা সোফা রাখা। বইগুলো দেখতে নিশাতের মন আনন্দে ভরে উঠলো। এমন একটা লাইব্রেরির স্বপ্ন সে কত দেখেছে, কিন্তু পূরণ করার সামর্থ্য হয়নি। নিশাত ভালো করে দেখলো এখানে অনেক ধরনের বই আছে। তার স্বামী নিশ্চয়ই বই পড়তে অনেক ভালোবাসে, সেও তো খুব ভালোবাসে পড়তে। তার একাকিত্বের সঙ্গীই তো একমাত্র বই। বইতে ডুবে থাকলে সমস্ত কষ্টের আর দূরে পালায়। বইয়ের থেকে ভালো বন্ধু আর কেউই নেই। নিশাত খুশি মনে সেখান থেকে একটা পছন্দের বই নিয়ে রুমে এসে বিছানায় বসে পড়লো। আর সেই থেকে পড়তেই আছে। বইয়ের মাঝে এতটাই ডুবে আছে যে সময় খেয়াল পর্যন্ত হারিয়ে ফেলেছে। গলাটা হঠাৎ শুকনো মনে হতেই বইটা রেখে উঠে দাঁড়ালো। তাকিয়ে দেখলো জগে জল নেই। ভাবলো নিচে গিয়ে খেয়ে আসবে। জগটা হাতে নিয়ে রুম থেকে বের হতে যাবে, তখন কোনো একটা শক্ত কিছুর সাথে আঘাত লেগে পিছনে হেলে পড়লো। জগটা হাত থেকে ভেঙে পড়ে ঝনঝন করে শব্দ করে উঠলো। নিশাত ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। জুড়ে চিৎকার করে উঠলো, ও আল্লাহ গো, মরে গেলাম আমি। আমার কোমর গেল, আমি মনে হয় আর বাঁচবো না, রক্ষা করো মাবুদ। কিন্তু অনেকক্ষণ হওয়ার পরেও শরীরে কোনো ব্যথা অনুভব করতে না দেখে আর নিজেকে ঝুলে আছে বুঝতে পেরে তড়িৎ চোখ মেলে তাকালো। মুহূর্তেই তার চোখ আটকে গেল এক সুদর্শন মানবের পানে। এই যে তার স্বামী, তার হাত টেনে ধরে তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সকালেও স্বামীকে দেখেছে, তবে এই প্রথম এতটা কাছ থেকে দেখলো। এত সুন্দর পুরুষ তার স্বামী, কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হয়। তার ভাগ্য এটাই লেখা ছিল বুঝি, নাকি ভাগ্য তার সাথে পরিহাস করছে, যে ভালো কিছু দিয়ে আবার কেড়ে নেওয়ার পায়তারা করছে। তার সাথে বিয়ে হলেও মানবটি যে অন্য কারো, সে যে অন্য মেয়েকে ভালোবাসে, মন দিয়ে বসে আছে। ভাবতেই বুকের ভেতর ব্যথা অনুভব করলো। চোখ সরিয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলে উঠলো, ছাড়ুন আমাকে। নিশাতের কথা কর্ণগোচর হতে রায়ন সচেষ্ট হলো। কি দেখছিল এতক্ষণ সে? বাড়ির বাইরে মানুষ নেই, আর এই মেয়ে তার রুমে। তার মানে এটাই তার বিয়ে করা বউ। এই প্রথম বউয়ের মুখ দর্শন করলো, তাই হয়তো তার মতিভ্রম হয়েছিল, নয়তো এমন করে সে বুঝি তাকিয়ে থাকতো? কখনো না। নিশাতকে সোজা করে পাশে দাঁড় করিয়ে নিচে ভাঙা জায়গাটার পানে তাকিয়ে বিরক্ত হলো। সেদিক পানে চোখ রেখে নিশাতের উদ্দেশ্যে থমকে উঠলো। দেখে চলতে পারো না মেয়ে, নাকি চোখ নেই? এভাবে কেউ ধাক্কা দেয়? নিশাত নির্বাক হয়ে গেল, সে কখন ধাক্কা দিল? এই ছেলেই তো মনে হলো তড়িঘড়ি করে এসেছিল। আর বুকটা কি শক্ত বাপরে, তার মাথা এখনো ব্যথা করছে। তবুও নিজের ভুল ভেবে মাথা নত করে নিচু কণ্ঠে আওড়ালো, দুঃখিত, এরপর থেকে আর এমন হবে না। রায়ান নিশাতকে মাথা নত করে থাকতে দেখে আর কিছু বলল না। সাবধানে পা ফেলে ভেতরে ঢুকে পড়লো। রায়ান ভিতরে ঢুকতেই নিশাত বসে পড়লো নিচে। কাজগুলো পরিষ্কার করতে যাবে, কিন্তু রায়ান দেখতে পেয়ে বাধা দিয়ে গম্ভীরতার সহিত আদেশ দিল, এই মেয়ে কি চাও তুমি? কাঁচা এখন তোমার হাতটা কেটে যাক, উঠো ওখান থেকে। গম্ভীর স্বরের আদেশ শুনতে নিশাত উঠে পড়লো। কথা অমান্য করার সাহস দেখালো না। রায়ানকে কিছু খুঁজতে দেখে মিনমিন করে বলল, আপনি কি কিছু খুঁজছেন? রায়ান থেমে গিয়ে মাথা ঘুরিয়ে নিশাতের পানে তাকালো। পুনরায় চোখ ঘুরিয়ে নিজের কালকের পরিহিত প্যান্টটা খুঁজতে শুরু করলো। প্রত্যুত্তরে বলল, হ্যাঁ আমার কালকের পরিহিত প্যান্টটা, কিন্তু পাচ্ছি না। নিশাত বলল, ওটা ওয়াশ করতে নিয়ে গিয়েছিল। নিশাতের কথা শুনতেই হাত থেমে গেল রায়ানের। ওয়াশ করতে নিয়ে গেছে মানে সার্ভেন্ট ওটা দেখেছে? আবিদের কাণ্ড মনে পড়তে রাগ বেড়ে গেল আরো। কি একটা বিশ্রী রকম পরিবেশ হলো ছেলেটার জন্য। এক হাত কপালে রেখে অন্য হাতের আঙুলের সাহায্যে কপাল ঘষলো। নিশাত কিছু একটা বুঝতে পেরে আবার আমতা আমতা করে বলে উঠলো, প্যান্টের পকেটে হয়তো আপনার একটা বিশেষ জিনিস ছিল, ওটা ড্রয়ারে আছে। আপনার প্যান্টে হাত দেওয়ার জন্য সরি। নিশাত বলল না যে এক সার্ভেন্ট ওই প্যান্টে হাত দিয়েছিল, হয়তো এসবে অস্বস্তি হতে পারে বা সেই মহিলার উপর রাগ করতে পারে। রায়ান কপাল থেকে হাতটা নামিয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিল নিশাতের পানে। এই মেয়ে তার প্যান্ট ধরেছিল, আর বিশেষ জিনিস মানে? এই মেয়ে কি এসব চিনে নাকি? এই মেয়ে আবার উল্টোপাল্টা কিছু ভেবে না বসে? এসব গ্রামের মেয়েরা অকল্পক্যই হয়। তাই বিরক্তিতে সে পড়লো পুরো বদন। বিছানার দিকে চোখ দিতেই দেখলো বিছানার উপর একটা বই রাখা। এটা তো তার বই মনে হচ্ছে। সে দরজার দিকে তাকাতেই দেখলো দরজা হালকা খোলা। তার মানে এই মেয়ে তার ওই রুমে ঢুকেছিল বিনা পারমিশনে, আর বইও নিয়ে এসেছে। এতক্ষণের সব রাগ বিরক্তি যেন তাকে পুরোপুরি গ্রাস করে নিল। সবকিছু অসহ্য মনে হলো। নিজের জায়গায় স্থির থেকে চিৎকার করে উঠলো, এই মেয়ে তোমার সাহস হলো কি করে আমার লাইব্রেরিতে পারমিশন ছাড়া ঢুকার? বিয়ে না হতেই কি সব নিজের মনে করতে শুরু করেছো, যে আমার সবকিছুতে অধিকার ফলাচ্ছ? তোমাকে বাধ্য হয়ে বিয়ে করেছি বুঝেছো? তাই ভুলো আমাকে বা আমার জিনিসকে নিজের মনে করতে যেও না। কোনো অধিকার দেইনি আমি তোমাকে। অসহ্যকর। বলে যে বেগে রুমে এসেছিল তার দ্বিগুণ বেগে বেরিয়ে গেল। পিছনে ফিরে একবার তাকিয়েও দেখলো না। তার কথাগুলো একটা মেয়েকে কিভাবে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। রায়ান বেরিয়ে যেতে নিশাত ধীর পায়ে বিছানায় গিয়ে বসলো। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সে তো কোনো অধিকার দেখায়নি, আর চায়ও নি। শুধু একটা বই এনে পড়েছে বিদায় এত রাগ। এতটুকু অধিকারও তার নেই, তাহলে তার অবস্থানটা ঠিক কোথায়? ভাবতে গিয়েও এক বিন্দু অশ্রুকণা কপাল বেয়ে ভূমিতে পড়লো। তার জীবনটা উপন্যাসের কোনো দুঃখী চরিত্রের মতোই, সব কেমন বিষাদে জর্জরিত।
তো ধন্যবাদ সবাইকে। নতুন গল্পের প্রথম পার্ট কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন অবশ্যই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন, তাহলে আর কন্টিনিউ করব না। তো অবশ্যই সবাই ভিডিওতে লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।